আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ফিউচার ইনডেফিনিট টেন্স। খুবই ছোট্ট হবে ভিডিওটি। আশা করি এইভাবে শিখলে পরে ফিউচার ইনডেফিনিট টেন্স শিখতে অথবা বুঝতে আপনার আর সারা জীবন কখনো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আপনারা যারা টেন্স সম্পর্কিত আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আপনারা জানেন আমি একটি নিয়মে টেন্সগুলো বোঝানোর চেষ্টা করি। এই নিয়মে যে কোনো টেন্সে আপনি খুব সহজে বুঝে যাবেন এবং সবসময় মনে থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে, ফিউচার ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল সহ উদাহরণ। আচ্ছা, যাই হোক, বিস্তারিত বাংলায় চেনার উপায়। আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স এটা কীভাবে বুঝবো? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি বে, বেন, এই যে বে, বা, বি, বেন এই সংখ্যাগুলো থাকে, এগুলো মুখস্থ করে ফেলবেন। বে, বা, বি, বেন এদের যে কোনো একটি যদি থাকে তাহলে বুঝবেন এই বাক্যটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি আবারও বলি, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, বাংলায় ক্রিয়ার শেষে অথবা বাংলা বাক্যের ক্রিয়ার শেষে একই কথাটা। ধরা যাক এইটা একটা বাক্য, ধরা যাক না, এটা তো একটা বাক্যই। এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটি, মানে কাজ কোনটি? করিব, ঠিক না? এই ক্রিয়ার সর্বশেষ বর্ণটি কি? ব। তো এটাই বলছে এখানে, বাংলায় ক্রিয়ার শেষে বে, বা, বি, বেন এটা মুখস্থ করে ফেলবেন। বে, বা, বি, বেন এগুলো যদি থাকে তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তো দেখেন এখানে এই বাক্যটার যে ক্রিয়া বা কাজ আছে, এই কাজের লাস্টে ব আছে কি না, এই যে খেয়াল করেন এখানে আছে। তো তার মানে হলো এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। সো আপনি একটা বাংলা বাক্য যদি পড়েন, এই পদ্ধতিতে পৃথিবীতে যত বাক্যই পড়েন, এটা যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়ে থাকে আপনি বুঝে যাবেন এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্স যদি এটা হয় তাহলে কি করবেন? নেক্সট কাজ হচ্ছে কি, এখন তো আমরা এটা ইংরেজি করতে হবে, আমরা তো আর বাংলা শিখবো না, তাই না? আমরা বাংলা বাক্যটা দিয়ে বুঝলাম এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন আমরা গঠন প্রণালী অনুযায়ী এটাকে ইংরেজি বানাবো। গঠন প্রণালী কি? ফিউচার ইনডেফিনিটের সাবজেক্ট, শ্যাল, উইল, ভার্ব প্লাস অবজেক্ট। এটা একেবারে মুখস্থ করে ফেলবেন। গঠন প্রণালী মুখস্থ করে ফেলতে হবে, এটা বোঝার চেয়ে বেশি মুখস্থের কাজ। এটা যত ভালো মুখস্থ থাকবে আপনি এই টেন্সটা তত ভালো ইমপ্লিমেন্ট করতে পারবেন বা এই টেন্সটা দিয়ে ভালো ইংরেজি বানাতে পারবেন। প্রথমে সাবজেক্ট বসবে। তো আমরা যদি এই বাক্যটা খেয়াল করে, আমি, এটার সাবজেক্ট হচ্ছে কি? ইংলিশ কি? আই। তারপর শ্যাল, উইল। এখানে আপনি যে কোনো বাক্যের সাথেই উইল ব্যবহার করতে পারবেন, তাহলে শ্যালটা ব্যবহার না করলেও চলবে। শ্যাল আগে ইউজ করা হইতো, এখন সবগুলোর সাথে উইল ব্যবহার করলেই চলে ফিউচার ইনডেফিনিটে। তো সো আমরা এখানে দিয়ে দিছি বইয়ের মধ্যে বোঝার স্বার্থে, বাট আপনি যদি শুধু উইল ইউজ করেন তাহলেও হবে। বাট শ্যাল কিন্তু সবগুলোর সাথে ইউজ করতে পারবেন না। আপনি উইল চাইলে সব সাবজেক্টের সাথে ইউজ করতে পারবেন, অর্থাৎ এখানে আই থাকলেও পারবেন, হি থাকলেও পারবেন, দে থাকলেও পারবেন, উইল। আর শ্যাল শুধু ইউজ করতে পারবেন আপনি আই এবং উইর সাথে, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে দেখেন নোট, সাধারণত ফার্স্ট পারসন বা অনেস্ট পারসনের পর শ্যাল বসতে পারে, এছাড়া অন্য সব ক্ষেত্রে উইল বসবে। এখানে কথা হচ্ছে উইল আপনি সবগুলোর সাথেই বসাইতে পারবেন, কিন্তু যদি আপনি শ্যাল ইউজ করতে চান তাহলে শ্যাল বসাইতে পারবেন শুধু ফার্স্ট পারসনের সাথে, মানে আই, উই এই দুইটার সাথে, আর বাকিগুলোর সবগুলোর সাথে উইল। আচ্ছা, তো এখানে কাজটি করিব, এই বাক্যে আমরা উইল শ্যাল বসাইলাম, তারপর আমাদের ভার বসাইতে হবে। ভার্ব কি? করিব, ডো। আর কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক। আমরা জানি কাজ অর্থ হচ্ছে ওয়ার্ক, আর কোনো নাউন বা কোনো ওয়ার্ডের শেষে যদি টি থাকে ইংরেজিতে ওখানে আমরা দি ইউজ করি, এই জন্য আমরা এখানে ইউজ করছি দি ওয়ার্ক অথবা দ্য ওয়ার্ক, ঠিক আছে? আশা করি ফিউচার ইনডেফিনিট টেন্স আপনারা বুঝতেই পেরেছেন। তো আপনারা এই বিষয়টি ভিডিও দেখে খাতায় নোট করতে পারেন, অথবা আমি যে বইটি থেকে আপনাদের ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে, এই বইটিও আপনারা মাস্টার ইংলিশ বুক সার্চ দিয়ে গুগল থেকে বের করে পড়তে পারেন। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।